জননী ভাষার কাছে এসেছি ভূমিকাহীন, ও মাটি পূর্ণ করো। যেভাবে একটি পাখি বাউলের ডানা মেলে উড়ে যায় সায়ন্তনে, আকাশে আধে কালো, বৃক্ষে অর্ধ জীবন, গোধূলি পূর্ণ করো। যেভাবে মাদল বাজে, মাদলে জাগে মাদল, ধ্বনি যায় ধ্বনির দিকে, জাগে তার প্রতিধ্বনি, পরাগে মাদল রেণু। ও মাটি পূর্ণ করো। কবি অমিতাভ গুপ্ত এই প্রার্থনা আমাদের জন্য রচনা করেছেন। আমরাও বলি, ও মাটি পূর্ণ করো, ও আকাশ পূর্ণ করো, ও সবুজ ছায়া দাও। গাছে গাছে কবিতা টাঙাবো আমরা, কবিতা দিয়ে আনন্দ রচনা করব, কবিতা দিয়ে আন্দোলন তৈরি করব, কবিতা দিয়ে বিশ্ব জয় করব। তার কারণ আজকের দিনটা আসলে 21শে মার্চ। আমরা চাই প্রতিদিন কবিতার দিন হোক, কিন্তু যেহেতু ইউনেস্কো 1999 সালের আজকের দিনটিকে, বিশেষত আজকের দিনটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবেই ঘোষণা করেছেন, তাই আমরা দূরদর্শনও কবিতার উদযাপনে মেতে উঠেছি। এবং উদযাপন তো আসলে একা হয় না। এই উদযাপনে, এই আনন্দ উৎসবে আমাদের মধ্যে এমন দুজন প্রিয় মানুষ এসেছেন যাদের পেয়ে আমরা যার পর্নায় আহ্লাদিত। আমার ঠিক পাশে আছেন আবৃত্তির রানী, যদি তাকে বলি খুব কম বলা হবে। আবৃত্তি রানী, আমাদের সকলের প্রিয় দিদি ব্রততী বন্দ্যোপাধ্যায়। ব্রততী দিদি, তোমাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আর তার ঠিক পাশে বসে আছেন কবি, আবৃত্তি শিল্পী, অভিনেতা শ্রীযুক্ত দেবেশ ঠাকুর। দেবেশ দাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। তো এই দুজন বিশিষ্ট মানুষকে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি। আর পেয়েছি যখন, আমি তো অত্যন্ত সংক্ষেপে বললাম বিশ্ব কবিতা দিবস, কিন্তু তারও নেপথ্যের কয়েকটি কথা আছে এই উপলক্ষে, সেটুকু একটু তোমাদের কাছে জানতে চাইব। তার সঙ্গে জানতে চাইব যে কবিতা কি এবং তোমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় কবিতা কিভাবে ধরা দেয়, সেটুকু একটু শুনবো, তারপরে তো কবিতা শুনবই। প্রথমে ব্রততীদির কাছে জানতে চাই। ধন্যবাদ স্বপ্না, খুব ভালো লাগছে আজকের দিনে দূরদর্শনে আসতে পেরে, এই স্টুডিও থেকে আপনাদের কাছে পৌঁছে যেতে পেরে। আসলে আমার অনেক পুরনো কথা মনে পড়ে দূরদর্শনে এলে, সেটা খুব স্বাভাবিকভাবেই। দীর্ঘ সময় এখানে তো সংবাদ পাঠ এবং নানা ধরনের অনুষ্ঠানে অংশ নিয়েছি, আর যে স্টুডিও থেকে এখন আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি, আমার মনে পড়ছে প্রায় 1 দশক আগের কথা বা তারও বেশি। এই স্টুডিও থেকেই এই বিশ্ব কবিতা দিবসের দিনটি উদযাপিত করেছিল কলকাতা দূরদর্শন লাইভ একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে, এবং সেখানে শক্তিদা, সুনীলদা, নীরেনদা, সব বিশিষ্ট কবিরা, সুবোধদা, জয়দা, সবাই এসেছিলেন লাইভ। এখান থেকে সব কবিতা পাঠ হয়েছিল, কয়েকজন বিশিষ্ট আবৃত্তিকারও ছিলেন। আর সেই সঙ্গে মনটা একটা অদ্ভুত, কি বলবো, দুঃখে ভরে যায় যে তাদের অনেকেই আজ আমাদের মধ্যে নেই, কিন্তু এই যে স্মৃতিটুকু রয়ে গেছে, সেই সময়টুকু রয়ে গেছে মনে, সেইটুকু আপনাদের কাছে জানাতে পারলাম এই কারণে, বা জানানোর ইচ্ছে হলো এই কারণে যে অনুষ্ঠান যারা শুনছেন, আগামী প্রজন্মের যারা শুনছেন, তাদের কাছেও এটা আবার কারোর কাছে বলার মতো একটা ঘটনা। এইভাবেই অন্তত মুখে মুখে সেই দিনগুলোর কথা ছড়িয়ে যাক, সেটাই আমাদের ইচ্ছে, আমার ইচ্ছে। স্বপ্না যে প্রশ্নটা করলো, কবিতা আমার কাছে একরকম, হয়তো দেবেশের কাছে একরকম, হয়তো বা স্বপ্নার কাছেও একরকম। বিভিন্ন জনের কাছে কবিতা এক একভাবে ধরা দেয়। আসলে কবিতা আমার কাছে একটা আবেগ, একটা অনুভব। আর আমি এভাবেই ভাবি যে আমরা একটা কথা বলি না, সত্যম শিবম সুন্দরম, যাহা সত্য তাহাই শিব, তাহাই সুন্দর। তো আমার কাছে যাহা সুন্দর, যাহা স্বপ্নময়, তাহাই কবিতা। খুব কিছু সুন্দর কিছু হলে আমরা বলি না কবিতার মতো সুন্দর, বা কাউকে খুব সুন্দর দেখালে অনেক সময় কমপ্লিমেন্ট দেওয়া হয়, কবিতার মতো সুন্দর দেখাচ্ছে। তো আমার কাছে কবিতা এইভাবেই ধরা দেয়। কবিতাই প্রেম, কবিতাই শান্তি, সুখ, কবিতার সঙ্গেই যাপন, দিন যাপন।
দেবেশের কাছে কিভাবে ধরা দেয় বা দেবেশ বলবে? যা বলার অনেকটাই স্বপ্না বলে ফেলেছে, বাকি যেটুকু ছিল ব্রততী বলে দিয়েছে। এবং ব্রততী সম্পর্কে যে বিশেষণটা এখানে প্রযুক্ত হয়েছে, না এটা একটু ওপর বেশি হয়ে গেছে, সেটা একটু বেশি হয়ে গেছে। এটা আমাদের উপলব্ধি। ও রানী বলেছে, আমি রাজকন্যা বলি। খুব সুন্দর শব্দ। তাহলে তো আর আপত্তি করার জায়গা থাকে না। এবার কবিতাকে মানে ঠিক একে কবিতা বলে এটা বলা খুব মুশকিল। মানে সেই জোছনায় যখন মোহিনীর ঘোড়াগুলি আজও ঘাস খায়, এর মধ্যে কোথায় শব্দের মধ্যে শব্দ, বর্ণের মধ্যে বর্ণ, শব্দ দিয়ে বর্ণ দিয়ে শুধু না, বর্ণাতীত শব্দাতীত যে সৌকর্য, যে মাধুর্য, যে লাবণ্য আমাদেরকে ছুঁয়ে ছুঁয়ে যায়। আমার মনে হয় সেটা কি আমরা কবিতা হিসেবে দেখি। একটা চিত্রপট কিন্তু একটা কবিতা। হ্যাঁ, ধরা যায় গুয়ের্নিকা হচ্ছে একটা প্রতিবাদের কবিতা, মোনালিসা একটা প্রেমের কবিতা। তো কবিতা কিন্তু তার উপকরণটা কিন্তু অনেক বড়, তার প্যানোরামা অনেক বড়, অন্য অনেক শিল্পের থেকে অনেক। যদিও মানুষ প্রথম দেখা যাচ্ছে যে তারা প্রথম চিত্র আঁকছে গুহা জীবনে। আমরা যদি মানে আলতামিরার কথা ভাবি, আমরা যদি ভাবি আমাদের কাছে ভোপালের কাছে ভীমবেটকা, সেই ভীমবেটকা পাহাড়ের গায়ে 10,000 বছরের পুরনো মানে চিত্র পাওয়া গেছে। মানুষ যা ভাবতো এঁকে নিত, তাই আঁকা শিল্পটা বোধহয় সবচেয়ে পুরনো। আর উদ্দাম আনন্দ হলে, পেট পুড়ে খাওয়া দাওয়া হলে তখন মানুষ নাচছে, গাইছে, এগুলো আসছে। কিন্তু তার মধ্যেও কিন্তু একটা কবিতা আছে। এবং কবিতা কি করে জন্ম নিচ্ছে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কবিতা জন্ম নিতে পারে। একটা যে কোনো উপলব্ধি, তার একটা একটু আগে উপলব্ধির কথা, অনুভবের কথা ব্রততী বললেন, একদম তাই। এবার অনেক বড় বড় মানুষ অনেক ব্যাখ্যা দিয়েছেন, যেমন ওয়ার্ডসওয়ার্থ বলছেন ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, এটা পরবর্তীকালে টি.এস. এলিয়ট নস্বাত করছেন, অনেক কিছু হয়েছে। এই বিশ্ব কবিতা দিবসের প্রসঙ্গ যখন এলো, মানে ভার্জিলকে খুব গুরুত্ব দিয়ে দেখা হয় যে তিনি একদম পায়োনিয়ার এসব ক্ষেত্রে। কারণ দান্তে তার গুরুকে অনেক বড় করে দেখিয়েছেন। কারণ প্রথম ডিভাইনা কমেডিয়াতে দান্তে দেখাচ্ছেন যে প্রথম আসছে কিন্তু নরকে, ইনফার্নো। তো ইনফার্নোতে ভার্জিল দেখাচ্ছেন, দেখো দেখো নরক কি জিনিস। নরকের পরে কিন্তু স্বর্গ নেই, মাঝখানে একটা জায়গা, সেটা হচ্ছে পার্গেটারি। সেই পার্গেটারিও দেখলেন তিনি। অবশেষে তাকে বিয়াত্রিসে মানে সৌন্দর্য, সৌকর্য, মাধুর্য, লাবণ্য মানে কবিতা, এই সবটুকু মিলে হচ্ছে বিয়াত্রিসে, সৌন্দর্যের প্রতিমূর্তি। উনি দেখালেন কিন্তু তখন স্বর্গ। এই যে এই ব্যাপারটাকে পেলাম আমরা ডিভাইনা কমেডিয়াতে, আমাদের প্রথম পদক্ষেপ। এখানে কবিতার অনেক কথা বলা হয়ে গেছে, আমাদের স্বর্গীয়, মাধুর্যময়, লাবণ্যময় সবগুলো পাচ্ছি। আবার একটু আগেই বলেছি প্রতিবাদও দরকার। ঠিক। এবারে একটু আবৃত্তি শুনি ব্রততীদির কাছে, এবং দেবেশদা তোমার কাছেও একটু আবৃত্তি শুনতেই চাইবো। আচ্ছা দেবেশ, তুমি বলেই বলছি। হ্যাঁ, তো না, যেটা বলছিলাম, তুমি ভার্জিলের কথা যেহেতু প্রসঙ্গে আনলে, যে আজকের দিনটা 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস হিসেবে পালন করা হচ্ছে বা করা হয়, স্বপ্নাও শুরুতে বলেছে। মানে এটা কিভাবে আজকের দিনটা এলো? মানে আগে তো 15ই অক্টোবর ছিল, যেটা বোধহয় ভার্জিলের জন্মদিন, হ্যাঁ, রোমের এপিক কবি ভার্জিলের জন্মদিন। তারপরে এটা কিভাবে আজকের দিনটা এলো, সেই বিষয়টা কি তুমি একটু ছুঁয়ে যাবে? আসলে মানে আমার যতদূর জানা, ভার্জিলের বিখ্যাত লেখা হচ্ছে এনিড। তো এর মধ্যে সারা পৃথিবী একটা মানে কবিতা সবাই লিখছে, কিন্তু দেশের সঙ্গে দেশের তো এত সম্পর্ক ছিল না, অন্য দেশের ভাষা অনেকে বুঝতো না। যদিও যারা রোমান হরফ ব্যবহার করে ইউরোপের, তারা একের সঙ্গে অন্যদের সম্পর্ক ছিল, যেমন গ্রিকদের সঙ্গে রোমানদের এই সম্পর্ক ছিল। ফলে ভার্জিলকে কিন্তু সবাই খুব মেনেছে, যেমন হোমারকে মেনেছে পৃথিবীব্যাপী, তেমনি ভার্জিলকে মেনেছে। এই মানার মাঝখান দিয়ে তাকে চিরস্মরণীয় করে রাখা। আসলে সব দেশ সবাইকে মানে চিরস্মরণীয় করতে চায়। এবার আমি আমার নিজের অভিজ্ঞতা আছে, বিদেশে গিয়ে দেখেছি বিশ্বকবি রবীন্দ্রনাথকে একজন বললেন, বাকিরা প্রতিবাদ করলেন, তোমার দেশে তুমি বিশ্বকবি বলে দিচ্ছ। তা বিশ্বকবি বলতে গেলে তুমি কি, তোমার একটা মনে আছে অয়ডিপাউস এলাইটিসের নাম জানো, তুমি কি পামুকের নাম জানো? তাই কাউকে আমরা মানে আমাদের অনুভূতি দিয়ে বড় বানিয়ে দিলাম। কিন্তু সত্যি করে ভার্জিল যে সময় কবিতা লিখছেন, তারও আগে কিন্তু আমার কালিদাস আছেন, তার আগে আমার ভাস আছেন, ভবভূতি আছেন। আমরা তাদেরকে পেয়েছি, দারুণ নাটক পেয়েছি, শূদ্রকের নাটক পেয়েছি, আমরা বিশাখ দত্তের নাটক পেয়েছি,
তো মানে আমরাও খুব ঋদ্ধ এই দিক দিয়ে, এবং আমাদের বৈদিক সাহিত্য মানে এত সৌন্দর্যময়, আমি এটা ভারতীয় সাহিত্য বলছি, কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে, তো অনেক এনরিচড। কিন্তু তখন যেহেতু ভাষাটা ছড়িয়ে পড়েছে, তখন রোমান ভাষা, গ্রিক ভাষা, এই নিয়ে মানুষের পরিচিতি ঘটে গেছে, জানতে পারছে, ফলে ভার্জিলকে খুব সহজে পৃথিবী গ্রহণ করতে পারলো। এটা আমার কাছে খুব বেশি মনে হয়েছে। তো কবিতা দিবসের আসলে আজকের দিনটার পেছনে তো অনেক ইতিহাস আছে। 15ই অক্টোবর একবার ঠিক হলো, তারপরে 1997-তে সম্ভবত পেন ইন্টারন্যাশনাল, যেটা লেখকদের সংগঠন, তারা ঠিক করলেন যে 21শে মার্চ, এবং তারপর তুমি যেটা বললে 1999-তে প্যারিসে যে অধিবেশন, সেখানে ইভেন ঠিক করলো। তো যাই হোক, এসব তো ইতিহাসের কথা, তথ্যের কথা। আমি একটা শুধু তোমাকে ধরিয়ে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু ভার্জিলকে চিনছি কি করে, এটা একটা প্রশ্ন। আমরা মানে বাংলাতে বসে ভার্জিলকে, দান্তেকে আমরা এত বেশি চিনলাম, তার জন্য একজন পুরুষ কবি। এবার কথাটা হলো পুরুষ কেন বলছি, মানে পৌরুষময় কাব্য যিনি প্রথম রচনা করলেন, যার 200 বছর পূর্তি এবছর চলছে, সেই মধুসূদন আমাদের কিন্তু, এবং তার আগে কিছুটা রামমোহন, বাকিটা মধুসূদন কিন্তু আমাদের চেনাতে লাগলেন। ওই যে নরক দর্শন রামচন্দ্রের, এটা কিন্তু ভার্জিল। কিংবা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের বরদা, তিনি স্বপ্নপ্রয়াণ লিখছেন, সেখানে ভার্জিল আসছে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ভার্জিল আসছে। এবং পুরোপুরি আমাদেরকে ভার্জিল চেনালেন যিনি, যার চোখ দিয়ে দেখলাম, তিনি কিন্তু মধুসূদন দত্ত। আজকে 200 বছর পূর্তিতে একদম হাজার হাজার লাখো লাখো সেলাম মাইকেল মধুসূদন দত্ত। তা আমরা আজকে দেবেশের কাছে মধুসূদন দত্তের কবিতা শুনতে চাই, আমরা শুনবো। তাহলে আমি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করে দিই। আমার ওই ছিন্নপত্রের ওই অংশটাই মনে পড়ছে আজকের দিনে। কবিতা আমার বহুকালের প্রেয়সী, বোধহয় যখন আমার রথির মতো বয়স ছিল, তখন থেকে আমার সঙ্গে বাগদত্তা হয়েছিল। তখন থেকে আমাদের পুকুরের ধারে বটের তলা, বাড়ি ভেতরের বাগান, বাড়ি ভেতরের একতলার অনাবিষ্কৃত ঘরগুলো, এবং সমস্ত বাহিরের জগৎ আর দাসীদের মুখের সমস্ত রূপকথা এবং ছড়াগুলো আমার মনের মধ্যে ভারী একটা মায়া জগৎ তৈরি করেছিল। তখনকার সেই আবছায়া মনের ভাব প্রকাশ করা ভারী শক্ত, কিন্তু এই পর্যন্ত বেশ বলতে পারি কবি কল্পনার সঙ্গে তখন থেকেই মালা বদল হয়ে গিয়েছিল। কিন্তু ও মেয়েটি যে পয়মন্ত নয় তা স্বীকার করতে হয়। আর যাই হোক, সৌভাগ্য নিয়ে আসেন না, সুখ দেন না বলতে পারি নে, কিন্তু স্বস্তির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যাকে বরণ করেন তাকে নিবিড় আনন্দ দেন, কিন্তু এক এক সময় কঠিন আলিঙ্গনে হৃৎপিণ্ডটি নিংড়ে রক্ত বের করে নেন। যে লোকটিকে তিনি নির্বাচন করেন, সংসারের মাঝখানে ভিত্তি স্থাপন করে গৃহস্থ হয়ে স্থির হয়ে আয়েশ করে বসা, সে লক্ষ্মী ছাড়ার পক্ষে একেবারে অসম্ভব। কিন্তু আমার আসল জীবনটি তার কাছেই বন্ধক আছে। সাধনায় লিখি আর জমিদারি দেখি, যেমনি কবিতা লিখতে আরম্ভ করি, অমনি আমার জীবনের একান্ত আপনার মধ্যে প্রবেশ করি। আমি বেশ বুঝতে পারি এই আমার স্থান। জীবনে জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে অনেক মিথ্যাচরণ করা যায়, কিন্তু কবিতায় কখনো মিথ্যে কথা বলিনি। সেই আমার জীবনের সমস্ত গভীর সত্যের একমাত্র আশ্রয়স্থান। তো আজকের দিনে মনে হলো এই কথাগুলি আরেকবার উচ্চারণ করি। কবিতা দিবস, রবীন্দ্রনাথ কবিতাকেই প্রেয়সী বলে ভেবেছেন, এবং তাকে ঘিরেই তার সেই দীর্ঘ জার্নি, তার থেকে কিছু কথা তুলে দিলাম। সত্যি সত্যি আজকের দিনের জন্য ভারী উপযুক্ত। এবার দেবেশদার কাছে আসতে চাইবো। দেবেশদা কি দিয়ে শুরু করবো? একটু কবিতা শুনি, তারপরে আবার কথায় আসবো। কবিতা বলার আগে আমার হঠাৎ ফুটবলে চলে যেতে ইচ্ছে করলো, এই কারণে যে দেখবে এখন ইন্টার মায়ামি বলে একটা টিমে মেসি খেলেন, সারা পৃথিবীর নজর তার দিকে। মানে আমাদের 130 কোটি মানুষ না, মানে সারা পৃথিবীতে যত কোটি আছেন সবাই মেসিকে চেনে, কিন্তু মেসিকে প্রথমে নামায় না ইন্টার মায়ামি। তাকে মানে আর হয়তো 20 মিনিটে তখন মেসি নামলেন, তখন চিৎকার করে উঠলো মেসি মেসি। আর কবিতার মেসিকে তুমি আগে নামিয়ে দিলে, এরপর আমাদের বিপদে ফেলে দিলে। যাক, তবু বলতে হবে, আমি প্রথমে বুস্ট করে দিয়েছি, এবার তোমরা মাঠে। তুমি বলবে, তারপর স্বপ্না তো সুন্দর আবৃত্তি করে, স্বপ্না আবৃত্তি করবে। আমি যাবতীয় শিল্প, যাবতীয় সংস্কৃতি, যাবতীয় সভ্যতার যিনি প্রাণ কেন্দ্র আমরা মনে করি, অন্তত ভারতীয়রা, তিনি হচ্ছেন সরস্বতী।
আমি সরস্বতীকে নিয়ে আমার লেখা, আমি বেশিরভাগটা আমার নিজের লেখার মধ্যেই থাকবো। ওই যে স্বপ্না বলার মধ্যে আমাকে একটা বেঁধে দিয়েছে না গণ্ডির মধ্যে, ওই চক্রবুহে যে কবি, তার নিজের মধ্যে থাকি এখন। সরস্বতী, এবার সরস্বতীকে আমি কিভাবে দেখছি সেটা দেখি। আসলে সরস্বতী কিন্তু একটা নদীর নাম, খুব বেগবতী, সেটাই ধরেছি আমি। ওং অম্বিতা মে নদিতা মে দেবিতা মে সরস্বতী প্রশস্তা ইবসমসি প্রশস্তিম অম্ব নাস্কৃধি। বৈদিক যুগে একটি নদীর নাম সরস্বতী। সেই সরস মানে বেগ, মানে বেগবতী। নদীর জলের মতো শত প্রবাহিনী ধারার নাম জ্ঞান। নদীর দুপারে আর্য ঋষিগণ গাইতেন উপনিষদের স্তোত্র। ওং ঈশাবস্যং মিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কশ্যসীদ ধনম। হে ঈশ্বরী, তুমি সভ্যতার প্রথম আলো, তুমি সরস্বতী, তুমি বাগদেবী, তুমি বাগীশ্বরী। বাগদেব্যৈ বিদ্মহে কামরাজায় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। হে উষাময়ী বাগেশ্বরী, অন্ধকার অবসানে তোমার বীণার তারে বাজুক আহির ভৈরব। চারিদিকে হত্যা, রক্ত, ক্লেদ, মনে পড়ে যায় এক দস্যু নায়কের কথা। পথিকের সর্বস্ব হরণ করতেন রত্নাকর, পৃথিবীর পাপ বইতেন বৃষস্কন্ধে। হিংসা, দেশ। একদিন সরজু নদীর তীরে মিলনরত ক্রঞ্চ, মানে এক বককে দেখে যে নিষাদের তীরে নিহত হতে যাচ্ছে, তাই দেখে সেদিন তুমি প্রথম গেয়েছিলে মা নিষাদ প্রতিষ্ঠাং তমগমো শাশ্বতী সমা यत्क्रंच मिथुनादेकमबधि কামমোহিতম। এই তমসার তীরে তুমি আর একবার গাও বাগীশ্বরী, মা নিষাদ প্রতিষ্ঠান। মূর্খ কালিদাস উটকে বলেন উট্র। মশারির দরজা খোঁজেন রাজগৃহে, নববধূ রাজকন্যা তাড়িয়ে দিলেন মূর্খের দীনতা দেখে। কালিদাসের কলমের মধ্যে এসে বসল তোমার পদ্ম বনের পাপড়ি। মন্দাক্রান্তায় ছন্দ পেল বিরহের বেদন ব্যথা। কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা স্বাধিকার প্রমত্তঃ শাপেন স্তঙ্গমিত মহিমা বর্ষভোগ্যেন ভরতু। জ্ঞানের অভিমানে দীর্ণ স্ত্রীকে এসে শোনালে অস্তি কশ্চিৎ বাক বিশেষ। হে শ্বেত সরজবাসিনী, তুমি মেঘনাদের অমিত্রাক্ষর, তুমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সাধনা। তোমার করুণার আলোয় সুর পায় রবিশঙ্করের সেতার, বিসমিল্লার সানাই বড়ে গোলামের হরি ওম তৎসৎ। বাগেশ্বরী, আমি দাঁড়িয়ে আছি অন্ধকারে তমসার তীরে, চারিদিকে মদমত্ত হাতির দাপাদাপি। একবার চোখ মেলে দেখি আজ কমল মুকুল দল খুলে যাচ্ছে। আবার রত্নাকর বাল্মীকির ভাষায় বলুন মা নিষাদ প্রতিষ্ঠাং তমগমো শাশ্বতী সমা। বাহ 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 বাহ, অপূর্ব অপূর্ব অপূর্ব। একটা জিনিস একটু দুজনের কাছে আমার খুব জানতে ইচ্ছে করে। ধরো ভাষা তো বহতা নদীর মতো, মানে যে সময়টা তুমি ধরেছো ওই কবিতাটার থেকেই আমার এই প্রশ্নটা হঠাৎ করতে ইচ্ছে করছে যে ভাষা ধরো অনেক বদলে গেছে। যে সময়কাল থেকে তুমি ধরেছো, এর মধ্যে কালিদাসও তুমি মেঘদূতম থেকে কয়েকটা পদ পেলাম, সেখান থেকে আজ পর্যন্ত ভাষার প্রচুর বদল হয়ে গেছে। আর ভাষার বদল হলে সঙ্গত কারণ আমরা যেহেতু কবিতা দিবস উদযাপন করছি, সুতরাং কবিতারও কিন্তু তার ভঙ্গি, তার প্রকাশ, তার ভাব অনেকটা বদলে গেছে। তো এই যে ভাষার হাত ধরে কবিতার বদল হচ্ছে এবং তার সঙ্গে উচ্চারণেরও বদল হচ্ছে, এই বদলটা কিভাবে ভাবায় তোমাদের দুজনকে? বলো। দেখো, এটা তো খুব, তুমি যেমন বলছো নদী একটা বহতা নদীর মতো, ভাষা একটা সংস্কৃতিও বহতা নদীর মতো। আমরা যদি আমাদের বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশুনো করেন হয়তো আরও ভালো বলতে পারবেন যে বাংলা ভাষারও কীরকম চেঞ্জ হয়ে গেছে না। মধ্যযুগ, তারপরে ঊনবিংশ শতাব্দী, রেনেসাঁ, রবীন্দ্রনাথ এলেন,
আবার একদম একটা নতুন কবিতার ভাষা জন্ম হলো। তার আগে যার কথা বলছিল মাইকেল মধুসূদন দত্ত, তিনি একরকম ভাবে মানে ভাষাকে মানে রিজু করলেন। অমিতাক্ষর ছন্দ, মানে ওই ভাষা ওই ছন্দে কবিতা লেখার কথা ভাবলেন। রবীন্দ্রনাথের আবার আর একটা কবিতার ভাষার জন্ম দিলেন। তারপরে ধরো রবীন্দ্রনাথ চলতে চলতে তখন সবাই রবীন্দ্রনাথ অনুসরণ করছেন। তারপরে এলেন তোমার কল্লোল যুগের কবিরা, তারা চাইলেন সেই প্রভাব থেকে মুক্ত হয়ে আরো আধুনিক হতে, তাই তো। তারপর আবার ধরো এগোচ্ছে এগোচ্ছে হাংরি জেনারেশন, তারা একদম সবকিছু নিয়ম কানুন ভেঙে মানে একটা নতুন কিছু করার, এই যে এইভাবেও কবিতা লেখা যায়, সোজা সাপটা হবে আমাদের সবকিছু। তো সেখানে আবার আর এক রকম মানে ভাষার, কবিতার ভাষার জন্ম হলো। তো এরকম যেভাবে বাংলা ভাষাটাও পাল্টে পাল্টে যাচ্ছে, তারপরে ধরো আরো তো বিভিন্ন ভাষা, কৃত্তিবাস গোষ্ঠী আসছেন, তারপর ধরো এই সময়ের এরা চলে এলেন। তো আবৃত্তি বলার ধরনও কিন্তু তাই। আবৃত্তি বলা আগে যেমন ধরো একটা পাঁচালী কথকতা ধরনের, আমরা সবাই জানি যারা এই বিষয় নিয়ে ভাবি, একটা ওইভাবে আবৃত্তি চর্চা হতো। কথক ঠাকুর আমরা পথের পাঁচালীতে দেখেছি, যে সেই অপুর যে বাবা হরিহর কথকতা করছেন। তারপরে ধরো যে আর এক স্পেশালি এখনকার যে আবৃত্তির স্টাইলটা, তার মানে জন্মটা আমার মনে হয় ওটা কিন্তু ওই রিচার্ডসনের শেক্সপিয়ার পড়ানোর মধ্যে দিয়ে ইংরেজি কবিতা আবৃত্তির ধরনটা পপুলার হয়ে গেল শিক্ষিত বাঙালির মধ্যে। আচ্ছা, তারপরে ওই ধরনটাই বিভিন্ন রকমভাবে চেঞ্জেস হচ্ছে। আমরা যদি নিজেরাই ভাবি যে ধরো সেই সময় কাজী নজরুল আবৃত্তি করছেন রবীন্দ্রনাথের শেষ যাত্রার দিন, আমার যতদূর মনে হয় ওটা ইভিনিংয়ে ব্রডকাস্ট হয়েছিল আকাশবাণী থেকে, আমার যতদূর আমার জানা আছে। দুপুরের রবিহারা, ওই যে ধরো যে কাজী নজরুলের ওটাই বহুশ্রুত আমাদের কাছে, ইউটিউবে এখনো আমরা শুনি। কাজী সব্যসাচীর যে আবৃত্তির ফরম্যাটটা দেবে, আমার মনে হয় যে ওটারই আরেকটু আধুনিক রূপ, বলো বীর বলো অন্যতম বশীর, যখন উনি বলছেন ওটা কিন্তু কাজী নজরুল ওইটার ঘরানা। কাজী সব্যসাচী, প্রদীপ ঘোষ ওই ঘরানাটা বহন করে নিয়ে যাচ্ছেন আবৃত্তির। আবার ধরো শম্ভু মিত্র ওই ঘরানাটা আবার একটু অন্যরকম আবৃত্তিরও দেখো ডিফারেন্ট মানে তৈরি হচ্ছে, মানে অঙ্গনগুলো বদলে, মানে উচ্চারণের যে মানে অঙ্গন, উচ্চারণের গুলো, উপস্থাপনাগুলো। মানে আজকের দিনে এই আলোচনাটা খুব প্রাসঙ্গিক এই কারণে যে আজকের দিনটা কবিতার দিন কেন, কবিদের মর্যাদা দেওয়া। একটু আগেই আমি দেবেশকে বলছিলাম এই অনুষ্ঠানের আগে যে এই দিনটায় কবিরা মর্যাদা পাচ্ছে, কবিতা বিশেষভাবে মর্যাদা পাচ্ছে। যে ভাষাগুলো হারিয়ে গেছে সেই ভাষাগুলো যেন আবার কবিতার উপস্থাপনার মধ্যে দিয়ে ফিরে আসে, এবং কবিতার মৌলিক উপস্থাপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মানে নানাভাবে কবিতা লেখাকে, কবিতা পড়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে কবিতা সামগ্রিকভাবে কবিতা আন্দোলনটাকে প্রমোট করা হচ্ছে। এবং কবিতার সঙ্গে আরো অন্যান্য আঙ্গিকগুলো, ধরো নৃত্য বা ধরো অভিনয়, আরো সবকিছু জুড়ে যাতে এটার ওই যেটা বলছিল প্যানোরামার কথা, আরো মানে ওয়াইডলি, মানে বিস্তৃতভাবে আমরা কবিতাকে দেখতে পারি বা ভাবতে পারি, সেই ভাবনার দরজাগুলো খুলে দেওয়ার জন্য এটা দিন। যেমন আমাদের জন্মদিন হয়, আজকে কবিতার একটা বিশেষ দিন, জন্মদিন। তো এইভাবেই ভাবতে হবে। এবং আমি বারবার আমার ছাত্রছাত্রীদের যখন বলি যে উত্তম কুমারের নায়ক ছবিতে একটা সংলাপ ছিল যে উত্তম কুমারকে যখন তিনি অভিনয়ের একটা মানে নায়ককে যখন তিনি অভিনয়ের এই ধারাটা বলছেন, মানে সেই নায়ক ওইটা মানতে চাইছেন না, যিনি শেখাচ্ছেন তিনিও একজন আগেকার দিনের বড় নায়ক, উনি মানতে চাইছেন না। কেন? যে ওনার মনে হচ্ছে ওনার স্টাইল অফ অ্যাক্টিংটা পুরনো, মেলোড্রামাটিক। এবং ওনার মনে হচ্ছে উনি এটাই করবেন, and I will go to the top. তো এই কনফিডেন্সটা থাকতে হবে যারাই যে শিল্প নিয়ে চর্চা করুক। এবং কেন আমি এইভাবে বলছি, আগেকার সুরটা, মানে একটা সময় দেখো আমাদের আগে যারা বলতেন একটু কবিতা আবৃত্তির মধ্যে একটু বেশি সুরেলা,
এখন কিন্তু আমি বলি যারা আমাকে মনে করেন, আমার কাছে শিখতে আসেন, যোগ্য মনে করেন, তাদের আমি বলি এখন উপস্থাপনাটা অনেক নির্মেদ হবে। যেমন আমরা আমাদের স্বাস্থ্যের কথা ভেবে রোজ জিমে যাচ্ছি, শরীর চর্চা করছি, আগে যেমন একটু পৃথুলা হলে তাকে সুন্দরী বলতো, এখন কিন্তু স্লিম অ্যান্ড ট্রিম, তাই না, ছাটকাট, তোমার জিরো ফিগার, তোমার বলাটাও কিন্তু সেই রকম হবে, একদম কাট, মানে ঠিক ঠিক, আর বেশি বলবে না, বেশিও বলবে না, কমও বলবে না, ঠিক ঠিক, এই পরিমিতি বোধটা থাকতে হবে। আমি এইভাবে ভাবি আর কি সময়ের সাথে। একটা কবিতা শুনি, তারপরে দেবেশদার কাছে ও বাবা, ও আবার আমার পালা চলে এসেছে। কবিতার বায়না আছে প্রচুর। আচ্ছা, কবিতার বায়না হলো, আমি প্রথমেই বলেছি স্বপ্না আমাদের যে জুনিয়র এবং ও খুব সুন্দর আবৃত্তি করে, একটা স্বপ্নার ছোট্ট করে একটা কিছু শোনা, তারপর আমি শোনাচ্ছি। আমি খুব ছোট্ট করে তাহলে একটা কবিতা শোনাই। রবীন্দ্রনাথ হলো, আমি একটু ওপার বাংলার একজন কবি, তার খুব শামসুর রহমান, তার লেখা একটি কবিতা। এই কবিতাটি শিরোনাম আমার মনে হচ্ছে খুব প্রিয় কবিতা। স্লোগান, বলো বলো। হৃদয়ে আমার সাগর দোলার ছন্দ চাই। কি সুন্দর কবিতাটা। অশুভের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব চাই, এখনো জীবনে মোহন মহান স্বপ্ন চাই, দয়িতাকে ভালোবাসার মতন লগ্ন চাই, কবিতায় আমি তারার মতন শব্দ চাই, শান্তি এবং কল্যাণময় অব্দ চাই, মল্লিকা আর শেফালির সাথে চুক্তি চাই, সর্বপ্রকার কারাগার থেকে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। বাহ, শামসুর রহমানের এই কবিতাটা আমার কিরকম মনে হলো যে আজকের দিনের জন্য, কিন্তু আজকে তোমাদের কাছে আমার প্রচুর আবদার আছে, মানে আমার নয়, যারা আজকে দূরদর্শন অর্থাৎ আমাদের পর্দার ওপারে বসে রয়েছেন তারাও খুব হাঁ করে বসে আছেন যে ব্রততিদি কি আবৃত্তি শোনান, এবং দেবেশ ঠাকুর তার তো আবৃত্তি শিল্পী হিসেবে যতটা তিনি পরিচিত, তারও চেয়ে বোধহয় অনেক বেশি পরিচিত তিনি কবি হিসেবে, সুতরাং তিনি আমাদের তার লেখা শোনাবেন। এবং মাইকেল, তোমার একটা খুব সাড়া জাগানো প্রযোজনা, তার রেফারেন্স এসেছে, সেখান থেকে কি বলো ব্রততিদি, আমরা একটু শুনবো না? নিশ্চয়ই শুনবো, নিশ্চয়ই শুনবো। তুমি একটু শোনাও আগে ব্রততিদি। আচ্ছা, ওই প্রথমেই স্বপ্না যেটা কি রানী, তারপর ও রাজকন্যা এসব বলছিল, তা আমি কিন্তু বলবো রাজা দেখলাম, রানী দেখলাম, এবার একটু মানুষের কাছে বসতে চাই। এসো আমরা প্রেমের গান গাই, এসো আমরা আমাদের প্রিয় কবির কাছে যাই, তাকে বলি আপনি গাছ ফুল পাখি ভালোবাসেন, আপনি মানুষ ভালোবাসেন, প্রেমের গান গাইতে আমাদের গলা কেঁপে যায়, আপনি আমাদের গান শেখান। রাজা দেখলাম, রানী দেখলাম, এবার আমরা আমাদের প্রিয় কবির কাছে ফিরে যাব, তিনি আমাদের সেই গান শেখাবেন যা তুমি আর আমি গাইতে চাই। এসব ছাইপাশ কবিতার ভালো লাগে না, আর ভালো লাগে না ওদের মুখের ওপর ঘৃণার কবিতা ছুড়ে দিতে। এ কেবল মানুষের জীবন নয়, এ কেবল কবির জীবন নয়। আমরা কবির কাছে যেতে চাই, কিন্তু অন্ধকার, অন্ধকারে আলাদিনের দৈত্য আমাদের পথ রুখে দাঁড়ায়। সে আমাদের কাছে কবিতা লেখার খাজনা চায়, সে আমাদের আইন শেখাতে চায়। আমরা সেই রাজা বানি না যার কাছে প্রেমের গান কোনো গান নয়, আমরা সেই রানী মানি না যিনি আমাদের ভয় দেখিয়ে খাঁচার পাখি বানাতে চান। আমরা সহজ স্পষ্ট গদ্য ভাষায় আমাদের বক্তব্য বলবো, আমাদের জন্য, রাজা রানীদের জন্য, আর ঘৃণার কবিতাও আর নয়। তারপর অন্ধকারে যেদিকে দুচোখ যায় আমরা এগিয়ে যাব, কবিকে না পাই আমরা চিৎকার করে তার কবিতা বলবো। হয়তো আমাদের বেসুরো গলায় উচ্চারণ ঠিক মতো হবে না, হয়তো আমাদের প্রেমের গান কান্নার মতো শোনাবে, তবু আমরা চেষ্টা করব আমাদের গান যেন কান্না না হয়, আমাদের ভালোবাসা কবিতার আগুনে নম্র হয়, পবিত্র হয়। মানুষের জন্য, মানুষের জন্য আমরা মানুষকে স্পর্শ করতে চাই। আমাদের প্রেমের গান যদি গান হয়ে না ওঠে, তবু মানুষ আছে, মানুষ থেকে যায়। আমরা তো শুধু রাস্তা হাঁটছি, অন্ধকারে চলতে চলতে, আছাড় খেতে খেতে, বারবার ভুল গান গাইতে গাইতে,
তুমি আর আমি কান পেতে থাকব। কে যায় অন্ধকারে, কে আসে, কে যায়, কে আসে। অপূর্ব, অপূর্ব। সত্যি সত্যি সুন্দর। আচ্ছা, এবার আমরা আমাদের প্রিয় কবির হ্যাঁ, কাছে প্রিয় ফিরে যাব। কবির কাছে তিনি ফিরে আমাদের যাব। সেই গান শেখাবেন যা তুমি আর আমি গাইতে চাই। আহা, মানে আমার এটা চাপ হয়ে গেছে এবার, কারণ আমার এই বাঁ দিকে যারা বসে আছেন, এই বাম্মার গেইরা, তারা কিন্তু মানে বামা সম্প্রদায় যাই বলি না কেন, তারা সংখ্যাগরিষ্ঠ, আমি সংখ্যা লঘিষ্ঠ। না, আমরা সবসময় সংখ্যাগরিষ্ঠ। হ্যাঁ। আচ্ছা, এবং আমি যার সামনে- কবিতাটা শোনালাম, আজকে কবিতা দিবস, তিনি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তোমার ওই কবিতাটা শুনতে শুনতে কি মানে এটা বোধহয় কোয়েন্সিডেন্স, আমি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতার ভূমিকাতে বীরেন্দ্র চট্টোপাধ্যায় একটা কি বলবো, একটা ব্যাখ্যা করেছেন কবিতা কি, কবি কে এবং তার গন্তব্য কি, তার বলো, কাজ বলো। কি। আমি একটুখানি না পড়ে পড়ো, শোনাই, পড়ো, তারপরে পড়ো। দেবেশদার হ্যাঁ, কাছে আসি। একটুখানি শোনাচ্ছি। তারপরও কবিতার কথা থাকে। কোথায় চলেছ তুমি, কত দূর, কিসের অন্বেষণে? শুধু বেঁচে পড়তে থাকাই তো একজন মানুষের অন্বিষ্ট নয়। নিজের ছোট্ট চিলে ঘরটিতে বসে একতারা বাজিয়ে সারা জীবন প্রেম আর অপ্রেমের গান গাওয়া, তাও নয়। মানুষের কোনো ঈশ্বরপ্রেমিক বৃক্ষ নয়, সারা জীবন ধরে তাকে রাস্তার পর রাস্তা হাঁটতে হয়। আর শুধুই কি রাস্তা হাঁটা, অর্ধেক জীবন তো তার পায়ের নিচে কোনো মাটিই থাকে না। তাহলে কিরকম রাস্তা একজন মানুষের, একজন কবির? তাই জানতেই তো আমাদের সারা জীবনের পরিশ্রম। প্রেমের গান গাইতে গাইতে হঠাৎ গলা থেকে এক ঝলক রক্ত উঠে আসে। তারপর কোথা থেকে এত রক্ত আসে? তোমার নিজের রক্ত। আর তোমার পায়ের নিচের মাটি, তাকেই কি তুমি খুঁজে পেয়েছো? অর্ধেক জীবন তো কবে চলে গিয়েছে। এখন দূরে কাছে একসঙ্গে অনেকগুলো ঘণ্টা বাজছে। তার গম্ভীর ধ্বনি তুমি তো কান পাতলেই শুনতে পাও। এর পরেও কি তোমার কিছু কথা আছে? জীবনকে আবার নতুন করে দেখার আছে? এসব প্রশ্নের কোনো উত্তর দিতে নেই, কেননা সমস্ত ব্যাপারটাই অনুভব করার। অনুভব কোনো প্রশ্নের উত্তর নয়। সময়, স্বদেশ, মনুষ্যত্ব, কবি, কবিতা, কবিতার পাঠক, কোথাও যদি এক সূত্রে বাঁধা যেত, হয়তো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেত। হয়তো একদিন সব প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে, যেদিন আমরা সবাই মিলে পরিশুদ্ধ হব। এখন শুধু এতটুকু কথাই বলতে পারি, মানুষের আশা অবিনাশী। চারদিকের নরকের মধ্যেও মানুষ তাই স্বপ্ন দেখে। তখন স্বয়ং মৃত্যু এসেও যদি তার সামনে দাঁড়ায়, সে তাকে সহজে পথ ছেড়ে দেয় না, প্রশ্ন করে। প্রশ্নের উত্তর দেওয়া নয়, প্রশ্ন করাই কবির ধর্ম। এই দ্বিতীয় সংস্করণের ভূমিকায় বীরেন্দ্র চট্টোপাধ্যায় এইরকম একটা জোরালো দাবি তুলছেন যে প্রশ্ন করো, প্রশ্ন যেন জেগে ওঠে একটা লেখা থেকে, একটা যেন নির্মাণ হয়, নতুন কিছু নির্মাণ যেন হয়। খুব সুন্দর মানে কবির এই ভাবনা। আমরা এই কবির কাছে যাই, আমাদের কাছে। এক বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার মতো করে একটা ভেবেছেন, এবং এটাও একটা সার্বজনিক ভাবনা। রবীন্দ্রনাথ যেমন ভেবেছেন, মানে কবিতা শেষ পর্যন্ত আমাদেরকে যা দেবে তার নাম হচ্ছে আনন্দ, এবং যে আনন্দের জন্যই আমরা, এবং বারবার করে আনন্দ শব্দটি এতবার এসেছে, এবং আমরা যদি একটা মানে শ্বেতাশ্বতর উপনিষদ বা তৈত্তিরীয় উপনিষদ, শ্বেতাশ্বতরে বলছে যে আমাদের আগে খেয়ে পরে বাঁচতে হয়, আমাদের অন্ন দরকার, তা অন্ন ব্রহ্ম, এই বলতে বলতে অন্ন ব্রহ্ম, প্রাণ ব্রহ্ম, এই বলতে বলতে একটা সময় আসছে জ্ঞান, কিন্তু সবার শেষে বলছে কিন্তু আনন্দ, আনন্দই হচ্ছে ব্রহ্ম। এবং কবিতার যে ব্রহ্ম তার না, সেটাও আনন্দ। জীবনানন্দ কিন্তু বদলে দিলেন, বলছেন না, কবিতার মূল কথা হচ্ছে রস, এবং যতক্ষণ না সেটাকে রসসিক্ত না হচ্ছে, তার মধ্যে আমরা কবিতার রস যদি না পাই,
এবং এই রস নিয়ে প্রচুর কথা বলা হয়েছে, সেই নিয়ে পরবর্তীকালে কখনো কথা হতে পারে। মল্লীনাথ বলেছেন, আনন্দবর্ধন বলেছেন, অভিনব গুপ্ত বলেছেন, ধনঞ্জয় বলেছেন, প্রচুর মানুষ বলেছেন। এবং সবচেয়ে ভালো ব্যাখ্যা দিয়েছেন এই রস সম্পর্কে তিনি হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, বিভিন্ন জনকে নিয়ে তার বিখ্যাত বই বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলিতে। এবং আমাদের মনে হয় যে কোনো কবিতা বলি বা যে কোনো যে সৌকর্য কলা, লাবণ্য কলা যারাই চর্চা করেন, এইটা সম্পর্কে একটু পরিচিতি দরকার। তো আমি একটু আগে আমি কবিতা শুরু করেছিলাম তোমাদের ভার দেখে এবং ধার দেখে, যে না আমি সরস্বতীকে দিয়ে শুরু করি। তো আমি আবার ওই সরস্বতীর মধ্যেই থাকবো, মানে সরস্বতী প্রজাতির প্রতি যে, এবং সেখানেও বলে যে মানে যে সৌন্দর্য কলা সেটা অপ্সরা কন্যারা এটা নাকি তৈরি করেছিলেন, পৌরাণিক ক্ষেত্রে পাই। ঠিক যদি গ্রিক মাইথোলজিতে আমরা যাই, দেখবো তাদের নাম হচ্ছে মিউজ। এক একটা দেবী, 9 জন বা দেবী আছেন, এক একটা দেবী, তাদের মধ্যে মিউজ হচ্ছেন, তিনি হচ্ছেন সঙ্গীতের, শিল্পকলা, সাহিত্যের দেবী। ঠিক তেমনি করে এখানেও আমরা তাদেরকে পাই। তাহলে বিশদ দেখা যাচ্ছে যে মানে মানে মেয়েদের একসময় কিন্তু অতটা গুরুত্ব দেওয়া হয়নি কবিতার ক্ষেত্রে। এবং রবীন্দ্রনাথ কিন্তু বারবার তার লেখার মধ্যে আনলেন যে প্রেম কত মাধুর্যময় হয়ে উঠতে পারেন, এবং সেটা দেখেছেন। আবার সঙ্গে সঙ্গে প্রতিবাদের ধ্বনিটা কিন্তু আছে, কিন্তু একটা অদ্ভুত মানে লাবণ্যময়তার মাঝখান দিয়ে, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। তো এটা চলে আসছে। ধরা যাক আমি যদি একদম পিছনের দিকে চলে যাই, মৈত্রেয়ী যাজ্ঞবল্কেও যখন তাকে সব কিছু দিয়েছিল, ধন সম্পদ সব কিছু, তিনি বলেছিলেন যে নাহাং অমৃতেশাম, যাতে অমৃত মেলে না আমি তা নিয়ে কি করবো, আমাকে অমৃত দাও। এই অমৃত কিন্তু সাহিত্য কবিতা। ঠিক তেমনি করে প্রথম কিন্তু জ্ঞান বৃক্ষের ফলটা তোমরাই খেয়েছো, ইব খেয়েছে, মানে কোরআন অনুযায়ী হাওয়া খেয়েছেন, বাইবেল অনুযায়ী ইব খেয়েছেন। তো অনেক এই নিয়ে আন্দোলন, তো খুব বড় একটা আন্দোলন করেছিলেন সিমদ বভুয়া এবং জাঁ পল সাত্রের সঙ্গে মিশে। আবার এই আন্দোলন ইবসেনের লেখাতে দেখলাম, আমরা পেয়েছিলাম তিনি যখন ডলস হাউস লিখেছিলেন, যে পুতুল হয়ে আমরা বাঁচতে চাই না। আমি ওইটাকে ধরে এই যে প্রতিবাদী সত্তা, একটা কবিতা বলি একজন ইবসেনকে শ্রদ্ধা জানিয়ে। তিনিও একজন বড় নাট্যকার, অত্যন্ত বড়, এবং তার নাটকগুলোই কবিতা। এনিমি অফ দ্য পিপিল সেটা নিয়ে হয়েছে, বিদেহী করা হয়েছে, ঘোস্টস, তারপর করেছেন ডলস হাউস। আমি ডলস হাউসটাকে ভেঙে চুড়ে বঙ্গীকরণ করছি। হ্যাঁ একদম, তোমরা পাশে বসে থাকলে না মানে আরো বেশি বলিয়ান হওয়া যায়। ওই কবিতাটা ওর মধ্যে বারবার করে ব্যবহার হয়েছিল তো, ঝুলন। হ্যাঁ ঝুলন, আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা। আমি যখন পুতুল ছিলাম, পুতুলিত বেহিসেবি, কেউ বলতো লক্ষ্মী আমায়, কেউ বলতো মনসা দেবী। আধো কথার আধা জগৎ বাবা মায়ের হাতের খাঁচায়, যেমন বাঁচাই তেমনি বাঁচি, তেমনি নাচি যেমন নাচায়। নাচতে নাচতে খাঁচার পাখি কিংবা মাচার আলোকলতা, চার দেয়ালের মধ্যে টবে বটবৃক্ষের অনন্যতা। আমার মধ্যে নদী এলো, পাহাড় এলো লাল দোপাটি, নিষেধ এবং নায়ের মধ্যে পাপা এবং হাঁটি হাঁটি, মা দিদিমার হাতের পুতুল। এই করোনা, ওটা নিষেধ। 2টি বই পাঠ্য এখন, অচলায়তন, অথর্ব বেদ। অনির্বাণের সঙ্গে যেদিন প্রথম আলাপ কোচিং ক্লাসে, গো বেচারা হাত জড়িয়ে বলল আমায় ভালোবাসে, কত রকম পদ্য লিখে পাঠিয়ে দিত নোটের খাতায়। অত ভালোবাসার তথ্য ঢুকতো কি আর ছোট্ট মাথায়? লিখতো আমার লাবণ্য, রোজ, নন্দিনী বা সৈন্যবালা, সারা জীবন ধরে রাখবো স্বর্ণচাপার নরম মালায়। তারপরে যা হবার হলো, হাবুডুবু পালিয়ে বিয়ে, বাপের বাড়ির খাঁচা ছেড়ে ঢুকি বড়ের খাঁচায় গিয়ে। পদ্য টদ্য উধাও হলো, ফুলের মালার নেই উপমা, 10টা 5টা পদ্য এখন গদ্য, কত খরচ জমা। বিবর্ণ সব, বিপন্ন সব, বিষণ্ণতার দীর্ণ বিকেল, সোনার জলটা ফিকে হয়ে বেরিয়ে পড়ে জীর্ণ নিকেল। স্বামীর হাতের পুতুল ভাঙবে নিষেধ নায়ের কাচের চুড়ি, ঠিক তখনই নাভির নিচে জেগে উঠল নতুন কুড়ি। এখন আমি আবার পুতুল, যদিও চুলের উপর জড়ি, ছেলে মেয়ে দম দিয়ে যায়, দম ফুরলে বাতিল ঘড়ি। পুতুল বাড়ি, পুতুল বাড়ির মালিক আমি কখনো নই, দুধের মতো পাত্রগত, কখনো ক্ষীর কখনো দই। আজও কিন্তু আকাশ দেখি, আজও ওড়ার মক্ষ করি, মৃণাল কিংবা নোরার মতো ভাবছি যা হোক বেরিয়ে পড়ি।
বাহ, তুমি ব্যাকগ্রাউন্ডটা বলে দিলে বলে আরো বেশি। হ্যাঁ ঠিক। দেখো, আমরা কবিতা নিয়ে কথা বলছি এবং একটু আগে ব্রততিদি বলছিলেন যে কোনো ভালো কিছুকে আমরা মানে কবিতার সঙ্গে তুলনা করি, কবিতা আর মতো সুন্দর। এবার এই যে ধরো পৃথিবীতে এত এত শাসক এসেছেন, সবাই যে খুব সভ্যতার জন্য উপযোগী ছিলেন, সব মানে সভ্যতাকে তারা যে খুব আরও পুষ্টি দিয়েছেন এমনটা তো ভাববার কোনো কারণ নেই। চেঙ্গিস খাঁর কথা আমরা সবাই জানি, অত্যন্ত দাপটশালী এবং তিনি সভ্যতার অনেক ক্ষতিই করেছেন, সেটা অকপটেই বলা যায়। তো এই চেঙ্গিস খাঁর একবার মানে জীবন সায়ান্নে এসে ওর খুব ইচ্ছে হলো যে ও অমর হবে। এখন কি করে অমর হওয়া যায়? তখন ওর যারা পাত্র মিত্র অমাত্য তাদেরকে অস্থির করে তুলতে চাইলেন এবং তারা তাদের যারা চিকিৎসক ছিলেন তাদের কাছে গিয়ে শরণাপন্ন হলেন যে এরকম আমাদের শাসক, তিনি অমর হতে চান। তো তখন তারা ওই ওষুধ এবং ডাক্তারদের, চিকিৎসকদের চেঙ্গিস খাঁর কাছে নিয়ে আসে এবং চেঙ্গিস খাঁ সেই ওষুধ তাদেরকে বলেন যে ওদেরই খাওয়াও। ওই যে চিকিৎসকদের ধরে আনা হতো বললেন যে ওদেরই খাওয়াও, এবং খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শিরচ্ছেদ করা হতো। শিরচ্ছেদ করে উনি দেখতে চাইতেন যে দেখি কীরকম তোমরা অমর হও। তো এটা তো মানে সম্ভব নয়, অমরত্বের সংজ্ঞা ওর কাছে অন্য, আর কবি মানে এদের কাছে অন্য। তারপরে তোমার চীনের এক মহাস্থবির কবি চাংচুকে অনেক লোভ টোপ দেখিয়ে ওর দরবারে আনা হলো যে ভাই তুমি কিছু একটা ব্যবস্থা করো। তো উনি এলেন, এসে বললেন যে এই যে তুমি সভ্যতার এত এত ক্ষতি করেছো, লক্ষ লক্ষ মানুষকে মেরেছো, রাজ্য জয় করেছো, এসব দিয়ে কিন্তু তুমি অমর হতে পারবে না। তাহলে আমি কি করে অমর হব? তখন উনি কবি তো বললেন তুমি জীবে দয়া দিয়ে অমর হতে পারো, প্রেম দিয়ে অমর হতে পারো, যার মূল কথা হচ্ছে কবিতা দিয়ে অমর হতে পারো। তার মানে কবিতা এতটাই শক্তিশালী যে সে এভাবেও কিন্তু সভ্যতার শুশ্রূষা দিয়ে চলেছে। মানে অনেকে কবিতা নিয়ে নানান রকম প্রশ্ন করেন যে ন্যাকা কান্না, নেকু পশু বা কবিদের সম্পর্কে এরকম বিরূপ মন্তব্য বিভিন্ন সময়তে করা হয়। আমি এই প্রসঙ্গে একটি কথা একটু জানতে চাই। আচ্ছা, কবিতা কি গণমাধ্যম হয়ে উঠতে পারে? মানে গণ কবিতার পাঠক এরকম হয়, মানে সেটা কি সম্ভব? সব মানুষের মানে সবার কাছে পৌঁছে যাচ্ছে কবিতা। কবিতা তোমার ডেফিনেটলি হতে পারে। তুমি আমাদের স্বাধীনতা আন্দোলনের দিনগুলোর কথা ভাবো না, সেখানে নজরুল এক একটা কবিতা লিখছেন, বা পরবর্তী সময় সুকান্ত লিখেছেন, বা আরো অনেক কবিরাই লিখেছেন যে কবিতাগুলো তো ব্যান্ড করেছিলেন, ব্রিটিশ সরকার তো ব্যান্ড করে দিল। কাজী নজরুল তো আনন্দময়ীর আগমনে লেখার জন্য জেল হয়ে গেল। তো তাই কবিতার এতটা একটা প্রভাব আছে বলেই তো একটা লেখা, বা আরো পরবর্তী সময় শঙ্খদা, জরুরি অবস্থার সময় শঙ্খদা যখন তোমার বাবরের প্রার্থনা, রাধাচূড়া, ওই কবিতাগুলো যখন লিখছেন এমার্জেন্সির সময়, হ্যাঁ, তো তখন তো ওগুলো ব্যান্ড হয়ে যাচ্ছে। তো কেন ব্যান্ড হয়ে যাচ্ছে? এই কারণেই ব্যান্ড হয়ে যাচ্ছে যে এই কবিতাগুলো জাগরণ ঘটানোর শক্তি আছে, মানুষের উপর অনেক প্রভাব আছে। সলিলদার শপথ, হ্যাঁ, সেটা তো একটা তেভাগা আন্দোলন, ভাগচাষীদের এই যে একটা মুভমেন্টকে তুলে ধরছে, বুঝেছো? তো কবিতা বলো বা গান বলো, এই যে গণনাট্য সংঘ, গণতান্ত্রিক লেখক শিল্পী সমিতি, যখন গণনাট্য সংঘের জন্ম, নবান্ন নাটক, কি প্রভাব! ওই যে নাটকের বলো, গান বলো বা কবিতা বলো, এর যে একটা মানে সার্বিক প্রভাব জনমনে, হ্যাঁ, জনচেতনাকে গড়ে তোলার যে প্রভাব, সেই জন্যই তো শিল্পী সাহিত্যিকদের আমার মনে হয় মূল প্ল্যাটফর্ম হওয়া উচিত তাদের শিল্প মাধ্যমটা, তাই না? সেখান থেকেই তারা মানুষকে সচেতন করতে পারেন। ওই কবিতা বা সাহিত্য বা সেই সুন্দরের পথ ধরেই সচেতনতা আসে। আমি তো সেভাবেই ভাবি। আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, হ্যাঁ, কমিটমেন্টের এক একটা সময় এক একটা রাষ্ট্রিক আন্তর্জাতিক ব্যবস্থা মানুষের মধ্যে এইভাবে তৈরি করে দেয় প্রতিবাদের সত্তা। কিন্তু দেখবে দুটো রেল লাইনের উপর দিয়ে রেল চলে, মনোরেল কোথায় আছে আমি দেখিনি অবশ্য,
একটার নাম হচ্ছে কমিটমেন্ট, দায়বদ্ধতা, আমি সমাজের মানুষ, সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। দ্বিতীয় আরেকটা রেল লাইন আছে, সেখানে কিন্তু নান্দনিকতা, এক্স্যাক্টলি, সৌকর্ষ যদি না থাকে, মাধুর্য যদি না থাকে, দিয়ে আমি খুব সোচ্চারে চিৎকার করলাম, সেই চিৎকারটা কিন্তু কখনো কবিতা হয়ে ওঠে না। তার নিজস্ব একটা ভাষা আছে, তার একটা অনুভূতির জগৎ আছে, এবং সকল মানুষই, সব দেশে। আমি ছোট্ট, তুমি একটা সুন্দর জায়গাটা বললে চেঙ্গিস খান নিয়ে, মধ্যপ্রাচ্যে কবিতার যে কীভাবে চর্চা হয়েছে, আজকে মধ্যপ্রাচ্যে কবিতার অনেক দেশে অপমৃত্যু ঘটিয়ে দেওয়া হচ্ছে। যেমন আফগানিস্তান, গানে একটা দারুণ জায়গা, আফগানিস্তান গান বাজনার, এবং এই যে আমজাদ আলী খান, এরা তো বাঙ্গাস পরিবার আফগানিস্তানের, হ্যাঁ, তার বাবা হাফিজ আলী খান, এ তো বিখ্যাত পরিবার, এখন গান নিষিদ্ধ। তেমনি করে ইরান এখন নানা ধরনের সব শাসন জারি করছে, তো ইরান কিন্তু সুফিবাদের পীঠভূমি একটা, এবং সেখানে নুনধুল মিসরি যে কবিতা লিখতেন, সুফিবাদী একজন, তিনি মিলতে চাইছেন ফানা, একটা স্তর থেকে স্তরান্তরে। আমরা জানি গজ্জালি, আল হাল্লাজ, রবীন্দ্রনাথের বাবার প্রিয় কবির নাম হচ্ছে হাফিজ, এবং জালাল উদ্দিন রুমি, গোটা পৃথিবী পাগল। আমি দেখেছি সারা পৃথিবীর যতজন মানুষ রবীন্দ্রনাথকে চেনে, তার থেকে কিছু কম মানুষ জালাল উদ্দিন রুমির নাম না জানে। হ্যাঁ, এবং এই যে হাল্লাজ বলছেন, এখানে বলা হচ্ছে যে আমি সে, সো আহং, আমার সঙ্গে তার কোনো পার্থক্য নয়, তাই তোমার আনন্দ আমার পর, মানে একদম আমি আর তুমি এক। উনি কি বলছেন, আনাল হক, আমি আর তিনি এক, অভিন্ন, আমি সে, তার জন্য তার মুন্ডু কেটে দেওয়া হয়েছিল। আবার বৌদ্ধ ধর্মে বলছে হাও বুদ্ধ, আমি বুদ্ধ, বুদ্ধ আর আমি পার্থক্য কিছু নেই। এই যে মানে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে মানে পার্সি ভাষাতে যে কবিতাগুলো লেখা হয়েছে, সে অসামান্য। বিশেষ করে কেউ যদি জালাল উদ্দিন রুমি পড়ে না, সে মনে করবে এইগুলো কেন আরো গভীরে পড়ছি না কেন, এত বড় মাপের কবি। সারা বিশ্বজুড়ে এই কবিতা কিন্তু খুব ভালো লাগার জায়গা, খুব বেঁচে থাকার জায়গা। অনেক সংঘাত, সংঘট্ট, বিতর্ক, বিবর্ণতা, বিপন্নতার মাঝখানে কবিতা আমাদের খুব আশ্রয় দেয়, এটাও ভাবতে হবে। আবার কবিতা রাজকন্যার কাছে আসি, আবার এই একই কথা বলছে। বলো। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা, আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি, আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা, আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি, কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা, আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার চেয়ে বেশি কে জানে কবিতা, আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, গোপন রাখি সকল শোক কবিতা, আমি শ্মশানে ফুল ঘটাবো তাই নিজের বুকে চেয়েছি ঢেউ রটাতে, আমি সকল সুখ মিথ্যে বানি তোমার সুখ পূর্ণ হোক কবিতা, আমি নিজের চোখ উপড়ে আনি তোমাকে দিই তোমার চোখ ফোটাতে, তুমি তৃপ্ত হও পূর্ণ হও, জালো দুলোক জালো ভুলোক কবিতা। দেবেশ দা, তোমার কাছে শুনবো কিছু। তো মানে এত ভালো ভালো কবিতা বলে দিচ্ছে, কি যে বলা যাবে। আচ্ছা, একটা অন্য রকমের কবিতা বলি। আচ্ছা, তুমি মধুসূদন একটু শোনাবে? মধুসূদন কিন্তু শোনাবে আমাদের। শোনাবো। মধুসূদন শোনানোর আগে বলি যে একটা ব্রততী এত ভালো প্রসঙ্গ তুলে দিয়েছিল, যে একটা পরম্পরা, অবশ্য ব্রততী পরম্পরাও একটা পরম্পরা, কিন্তু এই যে মানে আমি যদি অস্বীকার করতে পারবো না, আমার অনেক আগে যারা চর্যাপদ লিখেছিলেন, এবং তাদের মধ্যে এত সুন্দর সুন্দর ভাষার ব্যবহার করছেন, যে দারুণ বামুন আমরা ব্রাহ্মণত্ব বজায় রাখি, কিন্তু সন্ধেটা হয়ে গেলে তখন ছাই ছাই করে সে ডোমনির বাড়িতে গিয়ে হাজির হচ্ছে। এসব আমাদের শিখিয়েছে চর্যাপদ। আমরা পরবর্তীকালে এই কলকাতা শহরে দেখেছি দ্বারকানাথকে বা অনেককে বিদ্রুপ করে পক্ষীর গান তৈরি হচ্ছে, তাদের কত বড় সাহস, এবং সেগুলো মেনে নিত। এখন কিন্তু আমরা মানতে পারি না। মধুসূদন দত্তকেও অনেক বিদ্রুপ করা হয়েছে। প্রথম ছুচুন্দরী বধ কাব্যে মধুসূদনকে বিদ্রুপ করা হয়, দ্রুহীন বাহন সাধু অনুগ্রহ নিয়া প্রদান সুপুচ্ছ মোরে, জগৎবন্ধু মৈত্রী লিখেছিলেন। সত্যেন্দ্রনাথও ওই ছন্দটাকে ব্যবহার করে অম্বল সম্বরা কাব্য লিখলেন। মধুসূদন তারকে চলে গেছেন। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর প্রচণ্ড বিরোধিতা করেছেন মেঘনাদ বধ কাব্যের, রবীন্দ্রনাথ প্রচণ্ড বিরোধিতা করেছেন, আবার সত্যেন্দ্রনাথ ঠাকুর ওই বাড়িতে বসে প্রশংসা করছেন, এও হয়েছে। তবে সবচাইতে বেশি মধুসূদন দুঃখ পেয়ে গৌরদাসকে বলছেন যে আমার কোথায় বেশি খারাপ লাগে জানো তো, এরা সমালোচনা করুক, কিন্তু
এরা যখন পয়ারে পড়ছে, তারা পয়ার চেনে, তারা চেনে মহাভারতের কথা, অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। যখন পয়ারে পড়ছে মেঘনাদ বধ কাব্য, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীরবাহু চলে যাবে গেলা জমপুরে, অকালে কহ, বুঝছি তখন আমার তো মানে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে, মানে এই ভাবটুকুই এরা ধরছে না। ফলে এই সবটুকু নিয়েই কিন্তু আমাদের এগোনো দরকার। এবং সারা পৃথিবীতেই সব মানুষ যখন কবিতা রচনা করে, যারা যেমন একটু আগে যে প্রতিবাদের কথা উঠলো, নাজিম হিকমতের কথা, আমরা ওই অবস্থায় পড়ে কজন পারবো জানি না। প্রতিবাদের সময় এলে আমরা জানি না কজন পাবলো নেরুদার মতো অত প্রতিবাদী সত্তা নিয়ে এগিয়ে আসতে পারবো। এটাও ভাবতে হয়। আসলে ভাবনার মাঝখানে না আর একটা আমি কাজ করে, দুজন তো আমি বলি, একটা অন্তরে থাকেন যিনি বড় আমি, রবীন্দ্রনাথ যাকে বলছে, একটা ছোট আমি, তার নাম অহং। তো সেই অহং কিন্তু আলাদা আমি একটু ওই রকমভাবে একটা বলি। আমার সন্তান, ভারতচন্দ্রের কবিতাতে সুন্দরভাবে বলা হয়েছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সবারই সেটাই বোধহয় চিন্তা। আমার ছেলে ইঞ্জিনিয়ার, লোকের ছেলে সুভাষ হোক, পাড়ায় দারুণ মর্যাদা পাই, শহীদের বাপ অন্য লোক। আমার মেয়ে প্রীতিকণা আরজি করে কিছুক্ষণ, কাটিয়ে আবার চেম্বারে যায়, প্রীতিলতা অন্যজন। ক্ষুদিরামের বক্তৃতাতে বলে এলাম সাপাট বিপ্লবীদের ফাঁসির দড়ি। আমার ছেলে অ্যাস্ট্রোনট, ওদের মেয়ে অস্ত্রাগারে, কল্পনা থাকছে আটগাঁয়ে, আমার মেয়ে রিসার্চ করে TIFR মুম্বাইয়ে। ভালো চাকরি, বৌমা ভালো, নাতিপুতির ভবিষ্যৎ, স্বামীজির পথ পড়াই আমি, আদর্শবাদ আদিম গত। ওদের ছেলে বটুকেশ্বর মাস্টারদার সোনার দেশ, আমার ছেলের দারুণ পে প্যাক, বিহার ক্যাডার IPS। ওদের বাবা পেতেও পারে মরণোত্তর তামার পাত, আমাদের তো গড়তে হবে ছাতের উপর আর এক ছাদ। ওদের ছেলে রাইটার্সের বিনয় বাদল দীনেশ হোক, আমার ছেলেও রাইটার্সে নিপাট নিখুঁত ভদ্রলোক। ভগৎ সিং রাজগুরুদের শেষ ঠিকানা সেল লাহোর, আমার ছেলের দক্ষিণাপন। সাউথ ফেসিং 7th ফ্লোর, সুদিন যাপন গলায় গেঁথে স্মৃতিচারণ ভুলছি শোক, প্রতি আমির মধ্যে বাঁচে আমার মতন অন্য লোক। আমাদের খুব চেনা কবিতা, এবং সত্যি সত্যি ভারী সুন্দর একটা অন্য ছবি এঁকেছো তুমি এই কবিতাটির মধ্যে। আমাদের দেখতে দেখতে সময় কীরকম যেন ফুরিয়ে গেল। এটা কীরকম প্রহসন, মানে সবে তো বসলাম, এর মধ্যে কি করে সময় ফুরিয়ে যেতে পারে। অল্প একটু সময় আছে, আমরা একেবারে শেষ বেলাতে এসে উপস্থিত হয়েছি। শেষ বেলায় যে কথাটা ব্রততিদির কাছে জানতে চাই, তোমার কাছেও জানতে চাই, এবং একটি কবিতাও শুনবো শেষ বেলাতে। 6 মিনিট সময় আর আমাদের হাতে আছে। যে এই যে ধরো কবিতা নিয়ে যাপন, এই যাপন ধরো হঠাৎ যদি তুমি জানতে পারো যে কোথাও একটা তোমাকে নির্বাসন দেওয়া হচ্ছে, তুমি কার কবিতার বই নিয়ে সেই নির্বাসনে যেতে চাইবে? এটা আমার কাছে খুব শক্ত প্রশ্ন। আমি তো পুরো রবীন্দ্রনাথ রচনা বলে নেবই, আর জীবনানন্দ দাশ নেব। আমি কবিতা মানবে কিনা জানি না, আমি একটা কবিতার বই নেব এবং শেষ দিন পর্যন্ত, তার নাম হচ্ছে গীতবিতান। খুব ভালো। এবারে আমাদের আর 4 মিনিট সময় আছে। ব্রততিদি শেষ বেলার শেষ প্রহরীর একটি কবিতা আমাদের শোনাও, আর তারপরে তুমি একটু শুনি। আমরা অনেকের কবিতাই আজকে ছুঁয়ে ছুঁয়ে গিয়েছি। আমার খুব প্রিয় কবি, তার একটি কবিতার একটু অংশ ছুঁয়ে যাই। আসলে কবিতার দিবস কবিতার মধ্যে দিয়ে সব মানুষের, প্রথমেই বলছিলাম আবেগ অনুভব অনুভূতির কথা, সব মানুষের আবেগ, সব রকম মানুষের আবেগ, পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষের আবেগ এই কবিতার মধ্যে দিয়ে ধ্বনিত প্রতিধ্বনিত হওয়ার কথা, হোক আগামী দিনে আরও হোক। আমার না একটা কবিতায় মাঝে মধ্যে ছোটোবেলা থেকে খুব ভাবাতো যে একজন সফল মানুষ, সে জীবনে সব পেল, অথচ কেন সে আত্মহনন করবে। এটা আমি মানে উত্তর পাই না যে কেন করলো। হ্যাঁ, এই যে একটা প্রশ্ন রেখে যাওয়ার কথা বললো না বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাটা থেকে, যে একটা প্রশ্ন, একটা কবিতার এমন নির্মাণ হবে যে সে একটা প্রশ্ন রেখে যাবে। তো এই কবিতাটার যে মধ্যে যে প্রশ্নটা আছে, সে প্রশ্নের উত্তর আমরা এক একজন এক একভাবে ভেবে নিই, কিন্তু সত্যি সেই উত্তরে পৌঁছতে পাই কিনা জানি না। আমি একটা শেষের একটু অংশ পড়ছি, অনেকের প্রথম অংশটা তো জানা, শেষটুকু 2 প্যারাগ্রাফ পড়ছি।
মানে বলছি, শোনো, তবু এ মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড়হা ভাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁদে উঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি তবু জানি, নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানে। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতর খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা, থুরথুরে অন্ধ প্যাঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার, আমিও তোমার মতো বুড়ো হব। বুড়ি চাঁদটারে আমি করে দেব কালী দহে বেনো জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার। দেখতে দেখতে আমাদের সময় একদম শেষ। দেবেশদার কাছে আমাদের আজকে মধুসূদন শোনা হচ্ছে না, সময় যেহেতু একদমই শেষ হয়ে গেল। তবে এটা ডিউ থাকলো, তুমি আজ আমাদের প্রতিশ্রুতি দিয়ে যাও যে আগামী কোনো অনুষ্ঠানে তুমি আমাদের মধুসূদন মাইকেল মধুসূদন শোনাবে। আর তোমরা এসেছিলে, সত্যি আমাদের আহ্লাদের শেষ নেই। সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই, নমস্কার।